গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আপনারা অনেকেই জানেন যে আমি বিশাখাপত্তনম ঘুরতে এসেছি। তো আজকে সকাল সকালই রেডি হয়ে বেরোবো, কারণ এখন ঘড়িতে বেজে গেছে সকাল 5টা। কারণ আজকে অনেক জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে। তো আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়ছি, আর ওইদিকে শুভঙ্করের বন্ধু সোনু দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমাদের সাথে যাবে। মানে বেকারও এতটা আসবে কেন, ওই দিক থেকে গেলে তাড়াতাড়ি হবে। আর যেহেতু আজকে পুরো সকাল থেকে পুরো রাত পর্যন্তই ঘুরবো, এই প্ল্যানিং করেছি, প্লাস খাওয়া দাওয়া আছে, পুরোটাই ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর আমি একটু আজকে এক্সাইটেডই আছি, কারণ প্রথমেই একটা বিচে যাব যেখানে পাহাড় আর সমুদ্র একসাথেই, ইরাডা বিচ, ওটা দারুণ লাগে, ওখানে প্রথম যাচ্ছি। তা দেখুন চারিদিকটা তেমন একটা লোকজনের আনাগোনা নেই, ওই কয়েকজন হাতে গোনা মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। যেহেতু ভোরবেলা না, সেক্ষেত্রে অত লোকজনের আনাগোনা নেই, আর রাস্তাঘাটও তেমনি কোনো জ্যামও নেই, পুরো ফাঁকা। আর চারিদিকটা এত সবুজ সবুজ, বেশ ভালোই লাগছে। অ্যাকচুয়ালি ভাইজাকেও দেখলাম পুরো চারিদিকে এরা গাছটাকে সচেতন রাখে, বেশ যত্ন সহকারে ওরা রাখে। তেমনি হায়দ্রাবাদেও, আমরা যেখানে থাকি হায়দ্রাবাদেও দেখেছি পুরো গাছপালা চারিদিকে। আর এখন যেহেতু বসন্তকাল না, একটু পাতাগুলো ঝরে যাচ্ছে, এরপরে আবার নতুন পাতা হবে, তখন তো আরো সুন্দর লাগবে না। তো এবার টুকটুক করতে করতে আমরা বেরিয়ে পড়ছি। আর সকালবেলা আমরা এখনো কিছু খাইনি, আমরা ভেবেছি ইরাডা বিচে গিয়ে ওখানে কিছু একটা খাবো। এরপরে আমার তো কিছু খাওয়ার প্ল্যান নেই, কারণ আমি সকালবেলা তেমন একটা খাই না। আর এদিকে দেখুন সোনুও যাচ্ছে আমাদের সাথে। সোনুকে এক ঝলক দেখিয়ে দিলাম আপনাদের। এবার ও আমাকে বলছে যে এই দিক থেকে বা ওই দিক থেকে। আর এই দেখুন রেলওয়ে স্টেশন বিশাখাপত্তনমে। এরপরে এইটা হচ্ছে বিশাখাপত্তনমে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। আমাকে সোনু সব বলছে যে এটা এই দিক থেকে আসতাম বা এই দিক থেকে যেতাম, ওগুলো সব গল্প করছে ছোটবেলার কথা, বেশ ভালোই লাগছে। এবার আমরা ইরাডা বিচের দিকে যাচ্ছি, এবার পাহাড়ে উঠবো। পাহাড়ে উঠে গেছি আমরা, বেশ ভালো লাগছে। পাহাড়ের ওপরে আপে যাব, তারপর ডাউনে যাব। কতটা ওপরে উঠে গেছি বুঝতেই পারছেন। আর শুভঙ্কর ফার্স্ট টাইম আমাকে এরকম বেশ পাহাড়ে উঠে বাইক স্কুটি চালানো, বেশ ভালোই লাগছে। আর আমি কখনো ভাবেইনি যে এরকম পাহাড়ে উঠে স্কুটি চালানো যাবে। আমি যখন পাহাড়ে যেতাম তখন মনে হতো, ইস যদি আমিও যদি স্কুটি করে আমার বরের সাথে যেতাম, তো সেটা সার্থক হয়ে গেছে। তা চলে আসলাম আমরা বিচের ধারে। এরপরে শুভঙ্কর আর সোনু ওরা খেয়ে নিল ধোসা, আর আমি খেলাম বিস্কুট আর জল। আমার ক্ষেত্রে ওটাই ঠিক আছে। তারপরে চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে না? আমার দারুণ লাগছে। আর এখানে সব তেমন একজন লোকজন হয়নি, কারণ যেহেতু সকালবেলা, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 7:30, তো সেই জন্য সেরকম লোকজন নেই। আর এখানে শুভঙ্কর ধোসা খেলো, শুভঙ্কর আর সোনু পুরো অর্ডার দিয়েছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বিচে আমরা নামবো। প্রথমে ভেবেছিলাম যে আমরা বিচে স্নান করব, কিন্তু স্নান করলে তো হবে না, অ্যাকচুয়ালি জামা কাপড় চেঞ্জ করার খুব প্রবলেম আছে। আর তারপরে আমরা এই জামা কাপড় পরে আমরা সারা বিশাখাপত্তনমে যে যে জায়গাগুলো বাকি আছে সেগুলো ঘুরবো, তো ওর জন্য আর স্নান করলাম না। আর ওইদিকে দেখুন শুটিং হচ্ছে, বাচ্চাদের কোনো একটা শুটিং চলছে। আর প্রচুর রোদ্দুরও বেরিয়ে গেছে। আমরা ভেবেছিলাম আরও সকালবেলা আসবো, কিন্তু এত সকালবেলা উঠে আসা খুবই কষ্টকর, কারণ দুদিনের জন্য এসেছি, তো একটু রেস্ট পাচ্ছি না, একটু ঘুমাচ্ছি, আবার উঠে যাচ্ছি ঘুরতে, তো সেজন্যে আর রেস্ট পাওয়া হচ্ছে না। এবার বিচে নামবো, বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখুন সমুদ্রের সাথে পাহাড়টা, বেশ ভালো লাগছে না? শুভঙ্করও নেমেছিল। আমরা একটু ফটো তুলে আমরা বেরিয়ে পড়বো। তারপরে একটু পা ভিজিয়েই নেব। আর শুভঙ্কর তো
ফটো তুলতে বলেছি, আর এমনও ফটো তুলেছে যে আমাদের ফোন পুরো গরম হয়ে গেছিল হট করে। আমাকে বলছে তোমার কেমন লাগছে, আমি বললাম দারুণ দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। আমি ওকে এই কথাও বললাম যে তোমরা কেন এখান থেকে চলে গেছিলে। আর অনেকের জুতো টুতো চলে যাচ্ছে, সেটাও বলছে। দেখুন অনেকের জুতোও চলে গেছে। আমি আবার পা দিয়ে অনেকের জুতো এনেছি, মানে যারা বিচে স্নান করছে তারা। তারপর আমার বিচ থেকে বেরিয়ে গেছি, এবার আমরা টুকটুক করতে করতে যাচ্ছি। রাস্তাটা কি সুন্দর লাগছে না। আর আমরা যাব এবার ডলফিন হোটেলে খেতে, কিন্তু হোটেলে খাওয়ার টেবিল বুকিং হয়েছে 12টার সময়। 12টার আগে ওরা হোটেল মানে খাবার দেয় না, তো 12টার সময় যাবে। তাই আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে যাচ্ছি। এই যে এনএডি কত্তর। আর একটা কথা না, আমি আগের দিন ভুল বলেছিলাম যে এখানে আমার শ্বশুরমশাইয়ের অফিস। না না, আমার শ্বশুরমশাইয়ের এখানে অফিস না, এখান থেকে আটটু যেতে হয় নেভির ডকয়ার্ডে, ওখানে ওনার অফিস। তো আমরা ডলফিন হোটেলে চলে আসলাম। এটা 4 স্টার হোটেল। আর ওরা একটু বন্ধু বান্ধবের সাথে ভিডিও কল করছিল, পুরনো বন্ধু বান্ধবের সাথে। ওদের অনেক স্মৃতি মনে পড়ছে বা কোনো কিছু। আর এইদিকে একটা কাণ্ড ঘটেছিল, সোনুর গায়ে না মাকড়সা পড়েছিল। তো আমি বারবার বলছিলাম সোনু তোমার না হচ্ছে নতুন জামা হবে বা কোনো কিছু হবে, তা বলছে কি নতুন কোনো গার্লফ্রেন্ড হবে, এই নিয়েও হাসাহাসি করছিলাম আমরা। এবার দুজনের গল্প তো শেষই হচ্ছে না। চারিদিকটা এত হাওয়া, বেশ ভালো লাগছিল। এবার হোটেলের মধ্যে ঢুকে আসলাম। আমরা এই হোটেলে এসে একটু শান্তিও পেলাম। বাইরেটা অসম্ভব গরম লাগছিল, হোটেলে এসি চলছিল তো বেশ আরাম লাগছিল। এখানেই আমরা 2 ঘন্টা মতো কাটিয়ে দিয়েছিলাম গল্প গুজব করে, বেশ আরাম করে। আর একটু ফ্রেশও হয়ে নিয়েছিলাম। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সোনুর, ওই ব্যাগের মধ্যে অনেক কিছুই রাখা হয়েছে। ওই ছাতা, জুতো, মানে শুভঙ্করের জুতো, সোনুর জুতো। ওরা 2 জোড়া করে জুতো নিয়ে গেছিলো, যেহেতু সি বিচের ধারে যেহেতু নামবে তার জন্য স্লিপারও নিয়ে গেছিলো। আর এদিকে দেখুন হোটেলটার না কনস্ট্রাকশন এখনও চলছে, তো ওই জন্যে বেশ বাঁশ টাশগুলো রয়েছে, তো একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বেশ ভালোই লাগছে। আমরা এই পাশের টেবিলটা বুক করেছি। আর এখন যেহেতু সবে হোটেলটা ওপেনিং করেছে, তো ওর জন্যে না এখনও জানেন তো মানে লোকজন আসেনি, এর পরে আসবে। আর ওইদিকে দেখুন গান হচ্ছে, সিঙ্গাররা গান করছে। প্রথমে তো তেলেগু গান করছিল, তারপরে আবার হিন্দি গান করেছে, কারণ তেলেগু গান তো অনেকেই বোঝে না। আমাদের মতো বাঙালির যা টুরিস্টরা ঘুরতে এসেছে তারা তো অনেকেই বুঝবে না, কিন্তু শুভঙ্কররা খুব এনজয় করছিল, কারণ ওদের তো তেলেগু তো সাবজেক্ট ছিল। মকটেল ককটেল দুটোরই ব্যবস্থা আছে। আর এখানে না একটা কাণ্ড ঘটেছিল, আমি না টয়লেটে যখন ওয়াশ করতে গেছিলাম মুখটুক, তখন না আমি ওখানে সানগ্লাসটা রেখে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেল থেকে অনেকটাই বেরিয়ে গিয়ে মনে পড়লো কি মা সানগ্লাসটা কোথায়। আমি ভাবলাম হোটেলের টেবিলে রেখেছি, এবার খুঁজে পাচ্ছি না। তারপর ভাবলাম চলে যাচ্ছি, এবার হোটেলের ম্যানেজার বললো আপনি মনে হয় কোনো কিছু খুঁজছেন। তখন বললাম সানগ্লাসটা, তখন উনি বললো এই যে সানগ্লাস আপনি ওয়াশরুমে ফেলে এসেছিলেন। তা বেশ ভালোই লাগছিল। আর সোনুর না এই পাশেরটায় ভাল লাগছিল না, ওই কোনার দিকের টেবিলটা ও খেতে ইচ্ছা করছিল, তা ওখানেই চলে গেলাম আমরা খেতে। দেখুন মুখটুকগুলো বেশ ফ্রেশ লাগছে না এখন, বেশ রোদ্দুরের যা টায়ার্ড লাগছিল, এখন বেশ ভালো লাগছে। এবার আমাদের খাবারগুলো চলে এসেছে। প্রথমে দিলাম চিকেন মাঞ্চুরিয়ান, এটা বেশ ভালোই খেতে হয়েছিল স্টার্টাসে। আর এটা হচ্ছে রেশমি কাবাব। আর ওরা এটা বুঝতে পারছেন ডিমটাকে বেশ ফাটিয়ে এরকম করেছে, ডিমের সাদা অংশটা বেশ ভালো খেতে।
আমরা বেশ আজকে দিনটা খুব মজাই আর আনন্দও করেছিলাম। গরমে জানি কষ্ট হয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপরে মেন কোর্স অর্ডার দিলাম চিলি চিকেন, মোগলাই চিকেন আর গার্লিক নান। গার্লিক নানটা দারুণ ছিল। এরপরে আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়ব। এই যে এবার বেরিয়ে এখন চলে যাব সাবমেরিনের সামনে। এখান থেকে বেশি দূর না, সব কিছুই কাছে কাছে আছে তো, তাই একদিন দুদিনের ট্যুরে বিশাখাপত্তনম পুরো ঘোরা হয়ে যায়। এই যে সাবমেরিনের সামনে চলে আসলাম। শুভঙ্করের এইগুলো যেন মনে হয় জল ভাত। আর এখানে না সোনু আর আসেনি, বললো আগের উইকে ওর মাসিদের সাথে এসেছিল, তা ওর আর এতবার দেখেছে ওর আর ইচ্ছাও করছে না। তো এখানে টিকিট নিয়ে নিল হচ্ছে 70 টাকা করে পার হেড। আর এখানে জানেন তো ক্যামেরা করতে দেয় না, তার জন্য এক্সট্রা যে পে করতে হয় সেটা আমি পে করিনি। এক ভদ্রলোক ছিল ওখানে, উনি আমাকে ফ্রিতেই ভিডিও করতে দিয়েছে। আর এইটা হচ্ছে আইএনএসের কুরসুরা। এটা 2002 সাল থেকেই স্টার্ট হয়েছে। এটা অরিজিনাল সাবমেরিন, কারণ সাবমেরিনটা নষ্ট হয়ে গেছিলো, ইঞ্জিনের প্রবলেম ছিল। তারপরে এটাকে এরা মিউজিয়াম করে দিয়েছে, বেশ সব কিছুই অরিজিনাল। তারপর ডেকোরেশন করেছে, এগুলো কিছু তো ডেকোরেশন করেছে ওরা, সব যন্ত্রপাতি যা আছে সব অরিজিনাল। এগুলো সাবমেরিনের ভেতরে ওরা কিভাবে ঘুমায় বা কি করে বা কি করছে সারাদিন, বেশ সব কিছুই ওরা বেশ ম্যানিকুইন করে রেখেছে। আরেকটা কথা, সাবমেরিন যদি না থাকতো, সাবমেরিন যেহেতু জলের তলায় থাকে, তো এই যে এর মধ্যে জল ঢুকতে দেয় না, হলে তো অন্য জাহাজরা অ্যাটাক করবে, সেটা সাবমেরিন যদি না থাকে বুঝতেও পারবে না কেউ। তো সেক্ষেত্রে সাবমেরিন তো থাকতেই হবে প্রত্যেকটা সমুদ্রে, আমি মনে করি। আমি তো ফার্স্ট টাইম এইরকম দেখছি, বেশ আলাদা অনুভূতি হচ্ছে, দারুণ লাগছে। আর আমি কিন্তু ভিডিও করেছি, আমার কাছে 1 টাকাও নেয়নি। ওই ভদ্রলোক আমাকে বলেছে সিসিটিভি ফুটেজটা বাদ দিয়ে তুমি ভিডিও করতে পারো, আলাদা কোনো পে করতে হবে না। আর এদিকে সব মেডেলগুলো আছে, প্রাইজগুলো সব কিছু। পুরনো হয়ে গেছিলো তো, তার জন্য এটা কাজ করছিল না বলেই এটা এরকম মিউজিয়াম করে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর এইগুলো সব কিছুই অরিজিনাল। এবার সাবমেরিন দেখে এবার আমরা বেরিয়ে পড়ছি। আর পাশটা কি সমুদ্রের জলটা বেশ ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে। অন্য সময় ভিড় হয় খুব, আজকে আর ভিড় হয়নি। এই সাবমেরিনের অপোজিটে হচ্ছে এয়ারপোর্টে মানে প্লেনের একটা মিউজিয়াম, কিন্তু আমরা যখন গেছি তখন বন্ধ রয়েছে, ওই জন্যে আর ঢুকতে পারলাম না। এরপরে আমরা টুকটুক করতে করতে চলে যাচ্ছি কৈলাসগিরি। কৈলাসগিরির ওই পার্কিং যেহেতু রাখতে হবে, তার জন্য 10 টাকা করে দিতে হয়েছিল, দিয়ে আমরা পাহাড়ে উঠছি। আবার রাস্তাঘাটগুলো খুব সুন্দর, পাহাড়ের এই স্ল্যাবগুলোতে সব বসে সবাই গল্প করছে। আর প্রচুর হাওয়া, দেখুন কত স্কুটি হয়ে গেছে। আর বিকেল হয়ে গেছিলো, প্রায় 3:30-4টে বেজে গেছিলো। আর আমি এই পাশের দৃশ্যটা দেখছি, বেশ ভালো লাগছে। আর শুভঙ্কর বারবার জিজ্ঞাসা করছে কী হয়েছে কী হয়েছে, তুমি চুপচাপ আছো। মানে বাইরের দৃশ্যটা দেখছি, আমার খুব ভালো লাগে। আমার কোথাও বেরোলে না, জানেন তো, কথা বলতে বেশি ভালো লাগে না, আমি বাইরের দৃশ্যটা ক্যাপচার করতে বেশি পছন্দ করি। এবার আমরা ভেতরে যাচ্ছি। গরম কিন্তু খুব লাগছিল, কিন্তু পাহাড়ে যেহেতু হাওয়া আছে ওটা মেকআপ করে নিচ্ছে, কিন্তু গরম খুবই আছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এপ্রিল মাসে যাব, আসলে তো মরেই যেতাম, এত গরম যা পড়েছে।
আর আমি আর সোনু দুজনে হাঁটছি, কারণ উঠতে পারছি না, পায়ে খুব ব্যথা করছিল। এরপরে এখানে একটা ট্রেনের ব্যবস্থা করেছে পুরো কৈলাসগিরি ঘোরার জন্য, কৈলাসগিরি। তাই সোনু আর উঠলো না, আমি আর শুভঙ্করই গেলাম। এখানে টিকিট নিল 120 টাকা করে পার হেড, 240 টাকা দুজনে। আর ট্রেনটা একদম আস্তে আস্তে যাচ্ছে, এর থেকে সাইকেল বেশি জোরে যায়। আমার অসহ্য লাগছিলো, এত আস্তে আস্তে যাচ্ছিল। কিন্তু কৈলাসগিরিটা পুরো হেঁটে তো কভার করা যায় না, বেশ ট্রেনের মাধ্যমে পুরোটাই আমাদের দেখা হয়ে গেছে। আর এটা যেহেতু কাচের ভেতর থেকে করছি তো একটু ঘোলাটে লাগছে, কিন্তু কাচের বাইরে করলে বেশ ভালো লাগবে। সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 5টা 10-15 বেজে গেছে। তার জন্য এরকম একটু ওয়েদার, ক্লাউডি ওয়েদার এসে গেছে। এই দেখুন চারিদিকটা যেদিকে তাকাবো শুধু সবুজ আর সবুজ। পুরো ভাইজ্যাগটা দেখা যাচ্ছে। আর ভাইজ্যাগ যেহেতু একটা ছোট শহর, তো 2 দিনের জন্য এনাফ পুরো ঘোরা। আমি মনে করি যারা ভাইজ্যাগ পুরো ছোটোখাটো সব কিছু দেখবে, তারা স্কুটি ভাড়া করে ঘোরাটা সব থেকে ভালো। কারণ কার বুকিং করে ঘুরলে ওরা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চায় না, আর অনেক আগে পার্কিং করে দেয়, তো ওই জন্য ঘোরা হয় না। আর এখানে কৈলাসগিরিতে ওঠার জন্য রোপোর ব্যবহারও আছে, আপনার রোপেওতে উঠতে পারেন। আর এই দেখুন, ওই যে আগের দিনে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম না যে কৈলাসগিরি লেখা আছে, দেখুন এখান থেকে দেখা যাচ্ছে পুরো কৈলাসগিরিটার লেখা। পেছনের পার্টটা আছে যেহেতু, তো আমাদের পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেলে এবার ট্রেন থেকে নেমে যাচ্ছে। এই ট্রেনটাতে উঠেছিলাম। এরপরে আমরা কৈলাসগিরির দিকে যাচ্ছি। কি সুন্দর লাগছে না, এটা দারুণ লাগছে। আর বিকেল হয়ে গেছে তো ওই জন্য বেশি সুন্দর লাগছে। আর বিকেল হয়ে গেলে কৈলাসগিরিতে আসলে বেশি ভালো লাগে। আর ওই দিকে দেখুন শিব পার্বতীর মূর্তিটা, যেটা ফেমাস সব থেকে কৈলাসগিরি। এইদিকে শঙ্খের ওপর ঝর্ণা, বেশ দারুণ লাগছে এটা। শুভঙ্কর বলছিল ওরা যখন ছিল তখন নাকি গোল্ডেন করা ছিল না, এখন গোল্ডেন করে দিয়েছে, মানে গলার চেন, সোনার আর ওগুলো সব গোল্ডেন করে দিয়েছে। ওরা যখন আসতো তখন গোল্ডেন ছিল না, পুরোটাই সাদা ছিল। আর এদিকে দেখুন শিব ঠাকুরের যে লিঙ্গটা, ওটা কাটিং করে কি সুন্দর করেছে। আর এই যে ভিউ পয়েন্ট, এখানেও কটা বসেছিলাম আমরা, প্রচুর হাওয়া দিচ্ছিল, বেশ দারুণ লাগছিল। সময় কেটে যাচ্ছিল, মনে হচ্ছিল না যে নিচে যাই বা বাড়ি যাই, মানে এখানেই বসে থাকি। কি সুন্দর লাগছে। আর এদিকে দেখুন ট্রেনটা দেখতে পাচ্ছেন তো, কি আস্তে আস্তে যাচ্ছে ধীর গতিতে। এখানে এসিরও ব্যবস্থা ছিল, নন এসিরও ব্যবস্থা ছিল। এরপরে আমরা বেরিয়ে পড়ছি, আমাদের পুরো কৈলাসগিরি ঘোরা হয়ে গেছে। এবার আমরা টুকটুক করে বেরিয়ে এবার একটু ফুচকা খাবো। এই ফুচকাটাই একটু বাঙালিদের মতো লাগলো, তাই ফুচকা খেয়ে ট্রিনিটি পার্কের দিকে চলে যাচ্ছি। ট্রিনিটি পার্কের সব থেকে ফেমাস কোনটা হয়েছে এখন আপনারা অবশ্যই জানেন, যে একটা জাহাজ এসেছে, বাংলাদেশের কার্গো জাহাজ। এটা একটা ঘূর্ণিঝড়ের জন্যে জাহাজটা যাচ্ছিল, যেতে পারেনি, তাই এখানে চলে এসেছে। এবার বাংলাদেশের লোকেরা ভেবেছিল যে নিয়ে যাবে, কিন্তু অনেক টাকা খরচা হচ্ছিল বলে ওর জন্য ওরা নিয়ে যেতে পারেনি। আর এটা বেশ 2 থেকে 3 বছর আগে এসেছিল, ওই অক্টোবরের 13 তারিখ মতো এরকম ঘূর্ণিঝড় হয়েছিল। ওখানকার মানুষজনেরা আমাকে বলেছে, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর কি সুন্দর লাগছে না,
আর এটা বলেছিল যে গভর্নমেন্ট থেকে বলেছিল যে এরকম জাহাজের মধ্যে রেস্টুরেন্ট করবে, এটা ভেবেছে ওরা, কিন্তু কতদূর কী করবে সেটা আমি জানি না, কিন্তু রেস্টুরেন্ট করলে আরেকবার আসার খুব ইচ্ছা থাকলো। আর এইদিকে দেখুন, এটা আপনারা সবাই জানেন, সব কিছু দেশের সব কিছু এখানে দেখা যাচ্ছে, ইন্দিরা গান্ধীর কাহানি বা অনেক কিছু, সব কিছু A to Z দেখা যাচ্ছে। আর সব বলছে, ইন্দিরা গান্ধীর সব কিছুই দেখা যাচ্ছে, বেশ লিখেছে অনেক কিছু, ওগুলো পড়ছিলাম অনেকক্ষণ ধরে বসে বসে, বেশ ভালো লাগছিল। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখনকার মতো টাটা।